দর্শক, আমরা যেমনটা আপনাদেরকে প্রধান শিরোনামে জানাচ্ছিলাম, আশুলিয়ার 7 জনকে হত্যার দায়ে সাবেক এমপি সাইফুল ইসলাম ও সাবেক পুলিশ কর্মকর্তা সহ 6 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেইখানে আমরা চলে যেতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই মুহূর্তে কথা বলছেন। ট্রাইব্যুনাল বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধের বিচার করার ইখতিয়ার এই ট্রাইব্যুনালে আছে। এটি ট্রাইব্যুনাল প্রথমে অবজারভেশন দিয়েছেন এবং মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে বলেছেন যে আমাদের এই আইনে সেকশন 5(2)তে যারা সাবঅর্ডিনেট আছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে মিটিগেট করা অর্থাৎ শাস্তি কম দেওয়ার সুযোগ এই আইনে আছে। তবে এই আশুলিয়াতে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা এই মিটিগেটিং ফ্যাক্টর পাওয়ার যোগ্য নয়, সুবিধা পাওয়ার এবং তারা এই মিটিগেটিং ফ্যাক্টরের সুবিধাটা তারা পাবেন না, কারণ তারা কেউই এই অপরাধের সংগঠনের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করেননি। তাকে দেখলাম যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং আসামি পক্ষ থেকেও এর আগে অভিযোগ এসেছিল তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে। এইগুলোর ব্যাপারে আপনারা কি বলবেন? এ ব্যাপারে আপনাদেরকে আমরা যেটা বলি, প্রথমেই আপনাদেরকে বলেছি যে আমরা জাজমেন্টের কপি সংগ্রহ করব, অবজারভেশন সম্পূর্ণ দেখব, তারপরে ব্যবস্থা নিব। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই যাদের যাবজ্জীবন দেওয়া হয়েছে তারা সুপিরিয়র যে ডিআইজি, এসপি, এডিশনাল এসপি এরা ঘটনাস্থলে ছিলেন না, সম্ভবত এই বিবেচনা করেছেন ট্রাইব্যুনাল। কিন্তু আমরা তাদের সংশ্লিষ্টতা যথার্থভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এ বিষয়ে, এবং ওনারা প্রমাণের সাথে একমত হয়েছেন। আমরা যে সাক্ষ্য উপস্থাপন করেছি দোষী এটার সাথে একমত হয়েছে, কিন্তু সেন্টেন্সিং ক্ষেত্রে কারণ এই লাশ পোড়ানোর সময় তারা উপস্থিত ছিলেন কিনা এই বিষয়টি হয়তো বিবেচনায় নিয়েছেন। তারপরে আমরা জাজমেন্ট দেখব, দেখার পরে সিদ্ধান্ত। জি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 তার প্রথম রায়ে ঘোষণা করেছেন। সেই রায়ে মোট আসামি ছিল 16 জন। তার মধ্যে অন্যতম ছিলেন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আশুলিয়া থানার ওসি AFM শাহেদ রনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসআই আব্দুল মালেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এএসআই বিশ্বজিৎ শাহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কনস্টেবল মুকুল চোকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রনি ভূঁইয়া যুবলীগ সদস্য, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ মোট 6 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 7 জনকে। তারা হলেন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন, এডিশনাল এসপি আবদুল্লাহিল কাফি, এডিশনাল এসপি শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মাসুদুর রহমান, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর ডিবি আরাফাত হোসেন আরজু। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এসআই আরাফাত উদ্দিন এবং এএসআই কামরুল ইসলাম, অর্থাৎ 2 জনকে। এবং অপর আসামি এসআই আফজালুল হক, তিনি ট্রু এবং ফুল ডিসক্লোজার করে অনারেবল ট্রাইব্যুনাল যে শর্ত দিয়েছিলেন যে পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করবেন ঘটনার, সেইটা প্রকাশ করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে 7 দিন পর জাতীয় সংসদ নির্বাচন, আমরা একটা ত্রিকোণমিতি সমীকরণের সামনে দাঁড়িয়ে আছি। অনেক যুদ্ধ। দর্শক, আমরা এতক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিলাম। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিল রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া 7 আসামিকে যাবজ্জীবন ও 2 জনকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি 1 আসামির রাজসাক্ষী পুলিশের এসআই শেখ আফজালুল হককে খালাস দিয়েছে ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।
দুপুর 12:40 রায় ঘোষণা শুরু করে আদালত। রায় সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে। এই রায়ে সাবেক এমপি সাইফুল ইসলামের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে মামলার 16 আসামির মধ্যে 8 জনকে প্রিজন ভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। এই মামলায় 16 আসামির মধ্যে বর্তমানে 8 জন গ্রেফতার রয়েছেন, বাকিরা পলাতক রয়েছেন। জামাত ক্ষমতায় যাওয়ার আগেই সেনাবাহিনীর সহ জনগণের সাথে খারাপ আচরণ করছে। সকালে ঠাকুরগাঁয়ে নির্বাচনী পথসভায় এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতা পেলে দলটি সারাক্ষণ মারামারি কাটাকাটি করবে বলেও আশঙ্কা জানান তিনি। তবে বিএনপি চায় নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসুক। ঠাকুরগাঁও থেকে আরো জানাচ্ছেন মোহন ইসলাম। বৃহস্পতিবার সকাল থেকেই ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন বিএনপি মহাসচিব ও ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কয়েকটি পথসভায় যোগ দিয়ে তিনি বলেন, সরকার, সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলো একটি ভালো নির্বাচন চায়, তাই সবার প্রতি আহ্বান জানান ভোট কেন্দ্রে যাবার। মির্জা ফখরুল বলেন, বিএনপি চায় এবারের নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসুক। আমরা এবারকার ইলেকশনটাকে একটু জন্য অর্থবহ করতে চাই, ভালোভাবে করতে চাই, যাতে করে বাংলাদেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসে, একটা সুন্দর অবস্থা আছে। সারাক্ষণ মারামারি কাটাকাটি, পুলিশের দৌড় আর মুখ দৌড়, ভালো লাগে কি? আগানো যায় না। সেই কারণে আমরা চাই যে এবার একটা সুন্দর নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটু শান্তি আসুক এবং একটা সুন্দর সরকার আসুক। জনগণকে জামায়াতের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা নিয়ে প্রশ্ন করার আহ্বানও জানান তিনি। তো জামায়াতে ইসলামকে জিজ্ঞেস করবেন যে এই দেশটার স্বাধীনতার সময় আপনার কি ভূমিকা ছিল? ক্ষমতায় গেলে জামায়াত আরো হিংস্র হয়ে উঠবে বলেও তার আশঙ্কা। কয়েকদিন আগে তাদের একজন প্রার্থী ঢাকা, আপনারা দেখছেন, অনেকে হয়তো যারা অনলাইন দেখেন, সেনাবাহিনীর সঙ্গে প্রচন্ড খারাপ ব্যবহার করছে, এবং যেটা তার কাজ না, আইনের বাইরে গিয়ে খারাপ কাজ করছে। এখনই যদি এই আচরণ করে, ফ্যাসিস্ট হয়ে যায়, ধমকায়, তাইলে ক্ষমতা পাইলে কি করবে বুঝতে পারতেছেন। বিএনপিকে ভোট দিয়ে জামায়াত থেকে দূরে থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। গণসংযোগে নিজ এলাকার ভোটারদের কাছে তুলে ধরেন বিএনপির রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা। আমার মুক্তিযুদ্ধে যারা সমর্থন করে নাই, আমার জনগণের সঙ্গে যারা ভালো করে না, এখনই যারা ধমকাধমকি করে, তাদের কাছে আমাদের না যাওয়াই ভালো। মোহন ইসলাম, ৭১, ঠাকুরগাঁও। আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার রাজধানী নয়াপল্টনে বিএনপির শেষ নির্বাচনী জনসভা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে তিনি এই তথ্য জানান। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময় রিজভী বলেন, জনগণ এবারের নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে আশা করে বিএনপি। বেগম খালেদা জিয়া তার জীবন দিয়েছে, কিন্তু জনগণ ফিরে পেয়েছে তাদের সার্বভৌমত্ব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জামাত এখন যা কিছু করছে সবই শাক দিয়ে মাছ ঢাকা। আমাদের জনসভার সর্বশেষ যে জনসভাটি হবে আমার চেয়ারম্যানের, সেটি হবে ৮ই ফেব্রুয়ারি রবিবার। এদেশের জনগণ ধানের শীষকে শুধুমাত্র একটি প্রতীক মনে করে না, এদেশের জনগণ ধানের শীষকে একটি আবেগ মনে করে। এই আবেগেই ধারণ করেই এদেশের জনগণ ধানের শীষ প্রতীকে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দেবে। ক্ষমতায় গেলে ন্যায় বিচার কায়েম করে চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একই সাথে সব পেশার মানুষের বেতন কাঠামোতে ভারসাম্য আনার পরিকল্পনাও কথা জানান তিনি। দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামাতের আমির। জামাত সরকার গঠন করলে দেশের দুর্নীতি বন্ধ করে চাঁদাবাজ দুর্নীতিবাজদের কাজের ব্যবস্থা করার কথাও বলেন তিনি। আমির বলেন, আগামী ৫ বছর সবার ন্যায্য দাবি পূরণ করা হবে। একই সাথে আম সংরক্ষণের জন্য এই এলাকায় হিমাগার তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। মানুষ বিগত ৫৪ বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে, ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। জুলাই যুদ্ধরা সেদিন রাস্তায় নেমে বলেছিল,
উই ওয়ান্ট জাস্টিস। আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই। তার মানে হলো ন্যায় বিচার নাই, সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল যারা আছে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সকলের জন্য। এই বাংলার আসমানের ছাদের নিচে আর জমিনের উপরে যারাই বসবাস করে, বিচার ইনশাআল্লাহ তাদের জন্য সমান কায়েম করা হবে। ওই বিচার যখন কায়েম করা হবে, তখন বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজদেরকে ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে। তারাও সেদিন কাজ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী নারীর স্বাধীনতার পক্ষে, অথচ তাদের জনপ্রিয়তার ভয় পেয়ে একটি পক্ষ অপপ্রচারে নেমেছে। সকালে নওগাঁয় নির্বাচনী সমাবেশে দলটির আমির ডক্টর শফিকুর রহমান একথা বলেন। এ সময় অভিযোগ করেন, এতদিন যারা ক্ষমতায় ছিল তার জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরেছে। জামাত ক্ষমতায় গেলে এই টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তন্ময় ভৌমিকের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। সকাল থেকে কর্মী সমর্থকে ভরে উঠেছে নওগাঁ এটিএম মাঠ। বেলা 12টায় তিনি যোগ দেন সমাবেশে। জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান। সমাবেশে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় মেগা দুর্নীতির নামে মেগা প্রকল্প করা হয়েছিল। জনগণের টাকা বিদেশে পাচার করা হয়েছে। জামায়াত সরকার গঠন করলে পাচার করা টাকা ফিরিয়ে আনা হবে। জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এই লুণ্ঠন করা টাকাগুলো দেশে রাখার সৎসাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে। তিনি আরো বলেন, জামায়াত নারী স্বাধীনতার পক্ষে, অথচ তার নামে এ নিয়ে নানান অপপ্রচার করা হচ্ছে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে বেকার ভাতা নয়, যুবকদের কর্মসংস্থান করবে। এই যুবক যুবতীরা কারো কাছে দাবি করেছিল যে আমরা বেকার ভাতা চাই, আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। কেউ দাবি করে নাই। যুব সমাজ প্রস্তুত, প্রস্তুত। বেকার ভাতা না কাজ, বেকার ভাতা না কাজ। মাশাআল্লাহ। জনসভায় 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট চান তিনি। পাশাপাশি নওগাঁর 6 জন দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দেন। জুড়ে সুরে ভাই বোনেরা। শাকিলা শম্পা, 71। দর্শক, ঢাকা 8 আসনের নির্বাচনী জনসংযোগে এই মুহূর্তে কথা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। পাটোয়ারি সেখানে আসলে গণসংযোগ করছেন এবং আমরা দেখছি যে তিনি কিন্তু আসলে ভাতের হোটেলে বসে ভাত খাচ্ছেন। আমরা যদি একটু নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কথা বলি, মানুষের সাথে মিশে যাচ্ছেন, আমরা দেখছি যে আপনি ভাত খাচ্ছেন, যদি একটু বলেন। না, আমার দুপুরবেলা আজকে ক্ষুধা লাগছে, পরে দেখলাম এখানে ভালো রান্না বান্না হয়েছে, পরে চাচার সাথে খাইতে বসলাম। উনি একটা পাইলট স্কুলের হেডমাস্টার। পরে প্রথমে আমার বুঝতে দেয় নাই, পরে দিছে, খেয়াল করে নাই, পরে দেখছে যে তারপরে দিছে। খাওয়া দাওয়া করলাম। ওনার এখানে ডিম দিয়া 60 টাকা করে, না 60 টাকা না ভাই, ডিম দিয়া 60 টাকা, মাছ দিয়ে হলো 100 টাকা। আমি আর হাসনাতে ভাবে খাওয়া দাওয়া করি, কখনো ওই যে ট্রাক ড্রাইভারে যেখানে খাওয়া দাওয়া করে, রিক্সা ড্রাইভারে। দর্শক, ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলছিলেন। আমরা তখন সরাসরি ছিলাম। চলে যাচ্ছে পরের সংবাদে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনীর সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক সমন্বয় সভায় তিনি জানান, নির্বাচনে জানমালের নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে 1 লাখ সেনা সদস্য। এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়ানো নিয়ে উদ্বেগ জানান। সেনাবাহিনী আমাদের সারা দেশে 64টি জেলার মধ্যে 62টি জেলায়, 411টি উপজেলায় আমরা এবং মেট্রোপলিটন শহরগুলোতে সর্বমোট 544টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নিয়মিত টহল, যৌথ অভিযান ক্যাম্প এবং আমরা চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নজরদারি বৃদ্ধির পাশাপাশি অস্ত্র উদ্ধার কার্যক্রম আমরা চলমান রেখেছি। এই যে বিজিবি, পুলিশ, র্যাব, আনসার এর পাশাপাশি এই বিপুল সংখ্যক সেনা মোতায়েনের যে দৃশ্যমান প্রভাব, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে অস্ত্র উদ্ধারের সংখ্যা যেমন অনেক গুণ বেড়ে গেছে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। দর্শক, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্বাচনী জনসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তার ধর্মীয় পরিচয় যাই হোক,
সমান অধিকার নিশ্চিত করতে বাধ্য। বৌদ্ধ খ্রিস্টান তার ধর্মীয় পরিচয় যাই হোক, সে একজন বাংলাদেশী। কাউকে ধর্মের কারণে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। শুধু দেখতে হবে সেই মানুষটা ওই কাজের জন্য উপযুক্ত কিনা, আর দেশের প্রতি তার দায়বদ্ধতা বা দেশপ্রেম আছে কিনা। যদি তার মধ্যে এই দুটি জিনিস থাকে, তাহলে কাজ অটোমেটিক্যালি তার হাতে চলে যাবে। সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত যেখানেই কাজ হোক, একই নীতিমালা অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। কর্মস্থলে যে সমস্ত নারীরা, বোনেরা, মায়েরা কাজ করেন, তাদের জন্য বেবি কেয়ার, ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে জায়গায় জায়গায়, এবং শিল্প ঘন এলাকায় তাদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। কারণ রাষ্ট্রকে তারা দিয়েই যাবে, আর তার নিজের মূল্যায়ন মর্যাদাটা রাষ্ট্র করবে না, এটা হতে পারে না। এই রাষ্ট্র শ্রমিকদেরকে আর রাস্তায় নামে দাবি আদায়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি করবে না, বরঞ্চ শ্রমিক না চাওয়ার আগেই তার কাছে তার অধিকার পৌঁছায় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরা সম্মান করো, ওর গায়ের ঘাম শুকানোর আগে ওর পাওনা যা আছে হিসাব করে দিয়ে দাও। এই নীতিমালার ভিত্তিতে ইনশাল্লাহ দেশ চলবে। আমরা সেই দেশটা গড়তে চাই। আপনারা আসেন। 2টা ভোট। কয়টা ভোট? 12 তারিখ 2টা ভোট। প্রথম ভোট গণভোট। গণভোটে কি দিবেন? কি দিবেন বলেন? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি। দর্শক, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নির্বাচনী জনসভায় এতক্ষণ বক্তব্য রাখছিলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। নির্বাচনী প্রচারে পাল্টাপাল্টি অভিযোগ বাড়ছে। প্রার্থীদের কেউ কেউ নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। এদিকে প্রচারে চলছে প্রতিশ্রুতির ফুলঝুরি। ব্যক্তিগত ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট সরকার গঠন করলে খুলনায় বন্ধ মিল কারখানা চালু ও জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা 5 আসনের জামাতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। বুধবার দুপুরে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচনী ইশতেহার ঘোষণায় এসব প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জলাবদ্ধতা নিরসন। 35 বছর ধরে জলাবদ্ধ। 60-এর দশকে যে স্লুইস গেটগুলো করা হয়েছিল অবদার মধ্য দিয়ে, সেই স্লুইস গেটগুলো আর সংস্কার করা হয়নি। বর্ষা হলে পানি জমে যায়। বরিশালে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার নির্বাচনী প্রচারে বলেন, তরুণ ভোটাররা মুখিয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। এই আসনে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ভোট কেন্দ্রে যাতে মানুষ যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ভোটারদের আহ্বান হলো যে তারা 16 বছর পর্যন্ত ভোট দিতে পারে না, তারা মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আমরা সবাই ভোট কেন্দ্রে যেতে পারবো, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত ভোট কেন্দ্রে না যেতে মানুষের ভয় সৃষ্টি হয়ে গেছে। নেত্রকোনা 4 আসনে নির্বাচনী মাঠে সরব হয়েছেন বিএনপি প্রার্থী বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। ভোট চাইতে মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও সমাবেশে অংশ নিচ্ছেন তিনি। আপনাদের ফেনী 2 আসনে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ ও সদর এসিল্যান্ড জসিম উদ্দিনের প্রত্যাহারের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি করেন গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া। বৃহস্পতিবার সকাল থেকে দলীয় কর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকে অনশন করেন তিনি। নোয়াখালী 3 আসনে বিএনপি প্রার্থী বরকত উল্লাহ বুলুর পক্ষে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে চৌমুহনী বাজারে লিফলেট বিতরণ করেছেন বেগমগঞ্জ উপজেলা মৎস্যজীবী দল। বৃহস্পতিবার সকালে চৌমুহনী বাজারে মিছিল করা হয়। যশোর 3 আসনে ভোট চেয়ে নির্বাচনী প্রচার করেন বিএনপি প্রার্থী অনিন্দ ইসলাম অমিত। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বেসিক শিল্প এলাকায় পথসভাও করেন তিনি। আল ইমরান, 71। চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মুখে পড়েছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। পরে তাকে সেনা পাহারায় বন্দর ভবনের নির্ধারিত বৈঠকে নিয়ে যাওয়া হয়। এ সময় নৌ উপদেষ্টা সবার সাথে কথা বলে সমাধানের আশ্বাস দেন। এদিকে সকাল থেকে বন্দর জেটিতে শ্রমিক কর্মচারীদের প্রবেশে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে বন্দর এলাকায় তৈরি হয় উত্তেজনা। প্রণবেশ চক্রবর্তী তথ্য ও ছবিতে প্রতিবেদন।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকে টানা কর্মবিরতির ৬ষ্ঠ দিনে বৃহস্পতিবার সকালে বন্দর ভবনে বৈঠকে যাওয়ার পথে তোপের মুখে পড়েন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর শাফাত হোসেন। চেয়ারম্যানকে আমি আনবো না। জি স্যার, আমি একা আপনাদের সাথে কথা বলবো। আমি চিনি ভালো করে। ঠিক আছে ঠিক আছে। নৌ উপদেষ্টাকে ঘেরাও করে বিদেশি কোম্পানির কাছে বন্দরের লাভজনক নিউ মরিন কন্টেইনার টার্মিনাল তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানান শ্রমিক কর্মচারীরা। বাইরে পুলিশ, ভিতরে সেনাবাহিনী, নেভি, এই করে বন্দর বিক্রি করছে। চট্টগ্রাম বন্দর বিক্রি করতে আমরা দিব না। কোনো একটা টেন্ডার হলেই সে চেয়ারম্যানকে দিয়ে এক্সিএনদেরকে বলে দেয় এই কাজটা অমুককে দিবা, বিনিময়ে তারা কমিশন খায়। সেই কমিশন করতে সাথে আমরা কোনো আলোচনায় বসতে রাজি নই। ময়রা বন্দর, মংলা বন্দর লস দিচ্ছে বছরকে বছর। ওইখানে দেখতেছে আমরা লাভজন প্রতিষ্ঠানগুলো আমাদের বন্দরের লাভজন প্রতিষ্ঠান দেখতেছে। পরে সেনা প্রহরায় নৌ উপদেষ্টাকে বন্দর ভবনে নিয়ে যাওয়া হয়। এ সময় মিছিল নিয়ে বন্দর ভবন ঘেরাও করেন শ্রমিকরা। বৈঠক থেকে বের হয়ে উপদেষ্টা জানান সব পক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। এই যে হুঁশিয়ার করতেছে তাদেরকে একবারও বুঝতে চেষ্টা করছে সামনে রমজান, সামনে তো রমজান, এবং আমরা চেষ্টা করছি যাতে ওই রমজানের যে এটা যেন ফ্লো নষ্ট না হয়। সামনে মানুষের কষ্ট, ওনাদের কারণে মানুষ কষ্ট পাবে, এটা তো ঠিক না। ওই কথাবার্তা বলবো ওনাদের সাথে, কথাবার্তা বলে সবার সাথে কথাবার্তা বলে বিকেলে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। এদিকে সকাল থেকে বন্দর জেটিতে কোনো শ্রমিক কর্মচারীদের প্রবেশ করতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। এতে উত্তেজনা তৈরি হয় বন্দর এলাকায়। শ্রমিক আন্দোলনের কারণে বন্দরের বহিনোঙ্গর এবং জেটিতে অলস বসে আছে পণ্যবাহী মাদার ভেসেল। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের। বনশ্রী হালদার, ৭১। উত্তরায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আটক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি শফিকুর রহমান সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন গৃহ শ্রমিকরা। তাদের সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় এই দাবি জানায় গৃহকর্মীদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন। এ সময় সংগঠনটির নেতারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই শিশুদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে শিশু শ্রম আইনের কার্যকর প্রয়োগের দাবিও জানান তারা। বাংলাদেশে আসছে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, জনগণের কাছে গ্রহণযোগ্য দেখতে চায় নরওয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে দেশটির এমন অবস্থানের কথা জানান রাষ্ট্রদূত হ্যাকন এরান্ড। এর আগে নরওয়ের গণতান্ত্রিক যাত্রার ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। একই অনুষ্ঠানে যোগ দেন ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর ডক্টর সুজান ভেজে। এ সময় তিনি বলেন, নির্বাচনে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভুল তথ্য, অপতথ্য এবং ইচ্ছাকৃতভাবে ছড়ানো মিথ্যা তথ্য প্রতিরোধ করা খুবই কঠিন। তাই গণমাধ্যমকে স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর। নির্বাচন নিয়ে মাগুরার নারীদের রয়েছে ব্যাপক আগ্রহ। নতুন ভোটার থেকে শুরু করে সব নারী দ্রুত শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান, বেছে নিতে চান পছন্দের প্রার্থী। পাশাপাশি নিরাপত্তা, সামাজিক মর্যাদা, সম অধিকার ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশা নারীদের। শরীফ তেহরান টুটুলের তথ্য ছবিতে প্রতিবেদন। মাগুরায় বইছে নির্বাচনী আমেজ। প্রচারে ব্যস্ত প্রার্থীরা আর ভোট নিয়ে উদ্গ্রীব ভোটাররা। বিশেষ করে নারী ভোটাররা এবার উৎসবকর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবার আশা করছেন। নারী ভোটাররা বলছেন, পছন্দের প্রার্থীকে নিরাপদে ভোট দিতে চান তারা। পাশাপাশি তাদের প্রত্যাশা, নির্বাচনের মধ্য দিয়ে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো কথা দিয়েছিল তারা নারীদের জন্য 30% প্রতিনিধিত্ব রাখবে, কিন্তু তারা সে কথা রাখেনি। নতুন ভোটার হিসাবে আমার একটাই প্রত্যাশা, নারী এবং পুরুষের যেন বৈষম্য দূর হয়। নারীদের কর্মসংস্থানের জায়গাটা খুবই ছোট। ক্ষমতার পালাবদল হলেও এই জায়গাটা কিন্তু বিস্তৃত হয়নি। যে আসুক ক্ষমতায়, সেজন্য আমাদের দেশটাকে সুস্থভাবে পরিচালিত করতে পারে। নির্বাচন নিয়ে আগ্রহী শিক্ষার্থীরাও। তারা চান নিরাপদ পরিবেশ পেলে ভোট কেন্দ্রে যাবেন, কারো প্ররোচনায় নয়, নিজেই প্রার্থী নির্বাচন করবেন।
নির্বাচনের মাঠে যাওয়াটা তো আসলে একটা চ্যালেঞ্জ, বিভিন্ন ধরনের ভয় থাকে মনে। তো আমি চাইবো যেন এবারের ভোটটা বা ভোটের মাঠটা অনেক বেশি পরিবেশটা সুন্দর থাকে। নির্বাচনের ফলাফল যেটাই আসুক না কেন, সব দল যেন সেই ফলাফল মেনে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করে। নারীদের চলাফেরার জন্য তারা খেয়াল রাখে, নারীরা যেন স্বাধীনভাবে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। এদিকে নির্বাচন পরবর্তী নারীদের নিরাপত্তা, অধিকার, মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন কর্মজীবী নারীরা। এই শিক্ষিত ও অশিক্ষিত সকল নারীদেরকে তাদের নিরাপত্তা, কর্মসংস্থান, মত প্রকাশের স্বাধীনতা এবং নারীর আনুষঙ্গিক অন্যান্য সমস্ত অধিকারগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে। এছাড়াও নারীরা শিক্ষা, চাকরি এবং বিভিন্ন ধরনের কাজে কর্মে ঘরের বাইরে গেলে তাদেরকে যথেষ্ট নিরাপত্তার সাথে বাড়ি ফেরা পর্যন্ত যাতায়াত ব্যবস্থায় সব ধরনের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মাগুরার দুটি আসনে মোট ভোটার সংখ্যা 8,41,882 জন। এর মধ্যে নারী ভোটার আছেন 4,18,201 জন। মনিরা কাজরি, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।